পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। আমরা উপসর্গ দিয়ে শব্দ গঠন পড়ছি না? উপসর্গ জানো কোথায় বসে? শব্দের শুরুতে বসে। কিন্তু উপসর্গ যে কাজ করে প্রত্যয় মোটামুটি একই কাজ করে, কিন্তু এই সোনামণি কোথায় বসে? এ বসে শব্দের পরে। কোথায় বসে? শব্দের পরে। দেখো তোমাদের এটা মনে রাখার জন্য কি কৌশল বলছি, এইখানেও প আছে, এইখানেও প আছে, তাহলে প্রত্যয় কি পরে বসে, প্রত্যয় কোথায় বসে? পরে বসে। আর শব্দ গঠন তো তোমাদেরকে আগে বললাম, উপসর্গের ক্লাসটা যারা করছে তারা তো এই বিবরণটা মোটামুটি বুঝছো। তাহলে এটা কি? শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকেই প্রত্যয় বলে। সেগুলোকে কি বলে? প্রত্যয় বলে। যেমন বাঘ যোগ আ বাঘা, দিন যোগ ইক দৈনিক, দুল যোগ অনা দোলনা, ক্রি যোগ তব্য কর্তব্য। দেখছো বাঘ যোগ আ, এই আ শব্দটার কি কোনো অর্থ আছে? এটা হচ্ছে অর্থহীন শব্দাংশ, বাঘা বানাইছে। দিনের একটা নির্দিষ্ট অর্থ আছে, বাট ইকের কি কোনো নির্দিষ্ট অর্থ আছে? অর্থ নাই, তাহলে এটা দৈনিক হয়ে গেছে। দুল যোগ অনা, দুল একটা নির্দিষ্ট হচ্ছে একটা অর্থ আছে, ধরো কানের দুল, অমুক দুল তমুক দুল, সেটার সাথে অনাযুক্ত হয়ে দোলনা হয়ে গেছে। তাহলে শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলা হয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলা হয়। এই যে পরীক্ষায় আসে, এটাও আসে। তদ্ধিত প্রত্যয় মানে শব্দের পরে যদি প্রত্যয় যুক্ত হয় সেটাকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়, নাম প্রত্যয়, কৃত প্রত্যয়, ক্রিয়া প্রত্যয়, মানে এগুলো জিজ্ঞাসা করে। তাহলে তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? তদ্ধিতান্ত শব্দ। উপরের উদাহরণ আ ও ইক তদ্ধিত প্রত্যয় এবং বাঘা ও দৈনিক তদ্ধিতান্ত শব্দ। মানে এই যে আ শব্দটা কোথায় ছিল বলতো? এই বাঘাতে ছিল। এই যে এখন এই শব্দটা যে হইলো, এটা হচ্ছে কি শব্দ? তদ্ধিতান্ত শব্দ। আর এই আটা কি? আটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সেম ভাবেই এই যে দৈনিকের ক্ষেত্রে যে ইকটা আছে, এই ইকটা কি? প্রত্যয়, মানে তদ্ধিত প্রত্যয়, এবং এই যে দৈনিক এ হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, মানে এই তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে বলে এটা তদ্ধিতান্ত শব্দ। অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলা হয়। তাহলে ধাতুর পর যে প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কোন প্রত্যয় বলা হয়? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি শব্দ বলবে? তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে তো তদ্ধিতান্ত শব্দ বলছে। তাহলে কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হবে। উপরের উদাহরণে অনা, যোগতব্য এগুলো হচ্ছে কৃত প্রত্যয়, আর দোলনা ও কর্তব্য হচ্ছে কৃদন্ত শব্দ। বুঝো নাই? বলি দেখো, এই যেখানে দেখো তো অনা যুক্ত হয়েছে কিনা, এটা কিসের সাথে যুক্ত হয়েছে? দুলের সাথে যুক্ত হয়েছে। এই দুলটা আবার এখানে কি? এখানে হচ্ছে দুলটা ধাতু। দেখো ধাতু চেনার একটা উপায় আছে, দেখো এই যে এখানে একটা হসন্ত আছে, এখানে ক্রি হচ্ছে একটা ধাতু, তার সাথে তব্য যুক্ত হয়ে কি হয়েছে? কর্তব্য হয়ে গেছে। তাহলে এই তব্যটা এখানে কি? কৃত প্রত্যয়, এবং দোলনা ও কর্তব্য কি? কৃদন্ত শব্দ। কেন? এই অনা এবং তব্যের নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু সেটা যখন দুল এবং ক্রিয়ার সাথে বসছে শব্দ গঠন করছে কি? দোলনা এবং কর্তব্য, কিন্তু এই দুইটার আবার নির্দিষ্ট অর্থ আছে। এখন এই যে শব্দটা তৈরি হইলো দোলনা এবং কর্তব্য, সেটা কি হইলো? কৃদন্ত শব্দ। তাহলে কৃদন্ত শব্দ কোথা থেকে আসছে? কৃত প্রত্যয়ের থেকে আসছে। এখন আমরা উপসর্গের পড়ছিলাম, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। ওই যে এখানে তো লেখাই আছে অর্থহীন শব্দাংশ। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পর অনেক সময় শব্দের অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায়। বদলে যায় না? দেখো এই যে যেমন এটা কি আমরা জীবনে ভাবছি বাঘ থেকে বাঘা হয়ে যাবে, বাঘা ছেলের একদম, এই যে এরকম যে বলা হয়। তোমাদের সবসময় বেশি আসে উপসর্গ, প্রত্যয় খুবই কম আসে। প্রত্যয় থেকে যে কয়টা প্রশ্ন বললাম ওই কয়টা প্রশ্ন আসে। তারপর এখন দেখো আমাদেরকে জানতে হবে এখানে অপ্রত্যয়, অপপ্রত্যয়, অট প্রত্যয়, অনাপ্রত্যয়, অনিয়, অন্ত, অম, আ, আই, আউ এগুলো যুক্ত হয়েছে। এখন এগুলো হচ্ছে প্রত্যয়ের ধরনগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, কোন ধরনগুলো আসে। কিন্তু এখান থেকে খুবই কম আসে, বুঝছো? যেমন এই যে উড়ন্ত, কোন প্রত্যয় যুগে এগুলো আসে? হালকা পাতলা আসে, এগুলো বেশি একটা আসে না। হ্যাঁ, আচ্ছা, যেমন শিশু যোগ অ, এটা হচ্ছে শৈশব, এটা কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কেন? এটা নর্মাল একটা শব্দের সাথে যুক্ত হয়েছে, তাহলে শৈশব হয়ে গেল। তেমন কিন্তু এখানে দেখো যখন জি যোগ অ যুক্ত হয়েছে, এই জিটা এখানে হচ্ছে ধাতুরূপে ক্রিয়া করছে, জি যোগ অ হয়েছে জয়, এই জয়টা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। পট যোগ অক, সেটা হচ্ছে পাঠক, এই দেখো পট, আবার এখানে হসন্ত আছে, তার মানে আমরা এটা কি বুঝলাম? এটা হচ্ছে ধাতু পাঠক। তাহলে কোন ধরনের প্রত্যয়ের উদাহরণ হবে? কৃত প্রত্যয়। তাহলে কোন ধরনের শব্দ হবে? কৃদন্ত শব্দ। অপর দিকে দেখো অক, আবার এই দেখো নিন্দ, নিন্দ যোগক নিন্দক, সেটা হচ্ছে কৃত প্রত্যয়। কেন? এই যে ধাতু ছিল। আবার দেখো দাপ যোগ অট, এই দাপের সাথে যখন অট যুক্ত হয়েছে সেটা হচ্ছে দাপট, সেটা কি প্রত্যয়ের উদাহরণ? তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। কিন্তু এই দেখো এটা আবার এই যে ধাতু কপের সাথে যখন অট যুক্ত হয়েছে সেটা হচ্ছে কপট, এটা হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ। অনার সাথে দুল আছে, এটা দোলনা, কৃত প্রত্যয়। এভাবে তোমরা হচ্ছে প্রত্যেকটা একটু দেখে নিবা, এখান থেকে প্রশ্ন আসেই না বললে চলে, খুব কম আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে পরে অনেক পড়ানো যাবে, সারাদিন পড়ানো যাবে। যেগুলো পড়লাম ওগুলো তেমন একটা আসে না, আসে কি যেগুলো অর্থে
অবজ্ঞা অর্থে কোনটি ব্যবহৃত হয়? চোরা। তোমার এই যে প্রশ্ন দিয়ে দিবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। চোরা কোন অর্থে? চোর অর্থে। বৃহৎ অর্থে কি? ডিঙ্গা। ডিঙ্গা কি অর্থে? বৃহৎ অর্থে। ডিঙ্গি মানে কি? ছোট নৌকা, কিন্তু ডিঙ্গা আবার বৃহৎ অর্থে। সদৃশ অর্থে কি? বাঘা, এটা সদৃশ অর্থে। আগত অর্থে কি? দক্ষিণা। দক্ষিণা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দক্ষিণা কি অর্থে? আগত অর্থে। কোন দিক থেকে আসতেছে? দক্ষিণ দিক থেকে আসতেছে, দক্ষিণা। তারপরে দেখো আদর অর্থে কি? কানু থেকে কানাই। কানাই তাহলে কোন অর্থে আসছে? আদর অর্থে। জাত অর্থে কি? ঢাকা থেকে ঢাকাই, ঢাকাইয়া মাল। মানে কি? ঢাকাইয়া মানে ঢাকা থেকে আগত মাল, এরকম টাইপের। ভাব অর্থে, ইতর থেকে আসছে ইত্রামি, মানে এমন একটা ইত্রামি করতেছস, বুঝলাম না, মানে যেভাবে কথা বলে না, মানে ভাবটা যে নিতেছস, ইত্রামি ভাব, মানে ইতরের মতো ভাব নিতেছস। নিন্দা অর্থে হচ্ছে জ্যাঠা থেকে জ্যাঠামি। জ্যাঠামি মানে হচ্ছে ওই যে দুষ্টামি টুষ্টামি, এগুলা বোঝানো হয়। বাহাদুর অর্থে হচ্ছে ভাব অর্থে আর কি। বাহাদুর থেকে বাহাদুরি। খুব তো বাহাদুরি করতেছো, মাঝে মাঝে হচ্ছে দেখো গার্ডিয়ানরা বলে খুব তো বাহাদুরি করতেছো, বাসায় চল দেখাবো। আচ্ছা, পেশা অর্থে ডাক্তার থেকে ডাক্তারি। মালিক অর্থে হবে জমিদার থেকে জমিদারি। উপকরণ অর্থ মাটি থেকে মেটে, মানে মেটে পথ। নৈপুণ্য অর্থে না থেকে নে। রোগগ্রস্ত অর্থে বাত থেকে বেত। এবং যুক্ত অর্থে হচ্ছে টাক থেকে টেকো, এই যেটা আসে পরীক্ষায়। যুক্ত অর্থে কোনটা? সংশ্লিষ্ট অর্থে গা থেকে গে। আর মাটি থেকে মেটে, এটা হচ্ছে উপকরণ অর্থে। এই যে ভাব অর্থে আসে জ্যাঠা, যেটা নিন্দা অর্থে যেটা জ্যাঠা থেকে জ্যাঠামি, এগুলো প্রচুর আসে। হ্যাঁ, এখন চলো আমরা সলভ করি। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলা হয়? বলো। ধাতুর পর কোন সব প্রত্যয় যুক্ত হয়? সেটা কি তদ্ধিত প্রত্যয়, কৃদন্ত শব্দ? এটা তো আগেই বাদ। তদ্ধিত প্রত্যয় আর তদ্ধিতান্ত পদ। তদ্ধিত প্রত্যয় কোনগুলা বলো তো? যেগুলো হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়, তাহলে এটা বাদ। তাহলে তদ্ধিত পদ হতো বাদ, তাহলে এটা হবে কি? কৃত প্রত্যয়। ধাতুর সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয়। যুক্ত হয়ে যে জিনিসটা উৎপন্ন হয় সেটা কি? কৃদন্ত শব্দ। এখন তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? তদ্ধিতান্ত শব্দ, অবশ্যই কই আসছি। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? দেখো, তোমরা বলো তো কোনটা। এটা তোমাদের জন্য কমেন্ট করার অপশন রইলো, তোমরা এটা কমেন্ট করবো অবশ্যই, যারা যারা ক্লাস করবা। যদি তোমরা কি বলা হয়, একটু দিব নাকি, যদি তোমরা ভাত খেয়ে বড় হয়ে থাকো তাহলে কমেন্ট করবো। আচ্ছা, নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? প্রত্যয়, উপসর্গ, শব্দ, বচন, কোনটা? একমাত্র শব্দের নিজস্ব অর্থ আছে। প্রত্যয় তো কোনো অর্থ নাই, ওইটার নাই, বচনেরও নাই। আচ্ছা, নিচের কোনটি কৃদন্ত শব্দ? এটা কোনটা হবে বলতো? ভাজি, বিবাহিত, দৈনিক, পাগলামি, কোনটা হবে? এটা হবে ভাজি। এটা হবে ভাজ যোগ ই, ভাজি। তাহলে কোনটা হবে? এটা হবে ভাজি। নিচের কোনটি উয়া প্রত্যয় যোগে? এটা হচ্ছে লাগোয়া, ঘরোয়া, পড়ুয়া, বাড়িওয়ালা, কোনটা হবে বলতো? উয়া প্রত্যয় যোগে কোনটা? পড়ুয়া, ঘরোয়া, লাগোয়া, বাড়িওয়ালা। বাড়িওয়ালা তো বাদ, আগেই বাদ, বাড়িওয়ালা এটা আগেই বাদ। পড়ুয়া হবে, ঘরোয়া হবে নাকি লাগোয়া বলতো? লাগ যোগ ওয়া, লাগোয়া। ঘর যোগ ওয়া, ঘরোয়া। আর পর যোগ ওয়া, কোনটা হবে বলতে পারবো? এটা কোনটা? এটা হবে ঘর যোগ ওয়া, ঘরোয়া, ঘরোয়া। এখন অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়? এই দেখো, একটু আগে আমি বলছি যেখান থেকে আসে, এই যে দেখো, এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে কানাই, একটা হচ্ছে গেও, একটা হচ্ছে চোরা, একটা হচ্ছে বেতো। একটু আগে তোমাদেরকে দেখাইছি, দেখো, তুমি দেখো তো অবজ্ঞা অর্থে কোনটা? চোরা। দেখছো, বললাম না প্রশ্ন এখান থেকে আসে। আর এই যে প্রত্যয়গুলো, এগুলো খুবই কম আসে।